ক্লাস 9 আজকে আমরা তাপ অধ্যায়টি শুরু করব। তাপ কি সেটা আমরা অলরেডি ছোট ক্লাসগুলোতে পড়েছি, অর্থাৎ ক্লাস 6-7-এ। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটি গ্রহণ করলে কোনো একটি বস্তু উত্তপ্ত হয় এবং যদি কেউ বর্জন করে তাহলে সে শীতল হয়। এই যে আমরা সহজে বলে দিলাম গ্রহণ করা, বর্জন করা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা অদ্ভুত কথা বললাম যে তাপ গ্রহণ করলে বা বর্জন করলে উষ্ণতার একটা বদল হয়। কিন্তু তোমরা ক্লাস 7-এ অলরেডি পড়েছিলে যে সবসময় যে তাপ দিলে উষ্ণতা পরিবর্তন হবে তা কিন্তু নয়। তো সেই বিষয়ে আমরা আরো একটু পরে আসব। তার আগে আমরা বলে দিই এই যে তাপ বর্জন করা বা গ্রহণ করা সেটা কখন ঘটে, কিভাবে ঘটে। দুটি বস্তু যাদের উষ্ণতার পার্থক্য রয়েছে তারা যদি সংস্পর্শে আসে তাহলে তাদের মধ্যে কিন্তু তাপের আদান প্রদান হয়। উষ্ণ বস্তু শীতল বস্তুকে তাপ দিয়ে দেয়। এইটাকেই কতটা তাপ উষ্ণ বস্তু দিল, কতটা তাপ শীতল বস্তু গ্রহণ করলো, এইসব বিষয় নিয়েই আমরা আলোচনা করব ক্যালোরিমেট্রিতে। তো চলো আমরা ক্যালোরিমেট্রির গাণিতিক বিষয়গুলো আরেকটু ভালোভাবে বুঝে নেব। তো আমরা তাপ নিয়ে যখন আলোচনা করছি, আমরা সেই তাপ নিয়ে এখন আলোচনা করছি যে তাপটা কাউকে দিলে তার টেম্পারেচারটা বৃদ্ধি পায়, এবং এই তাপটাকে বলা হয় যে তাপ দিলে উষ্ণতার বৃদ্ধি ঘটছে বা যে তাপ হারিয়ে গেলে উষ্ণতা কমে যাচ্ছে, সেই তাপকে বলা হয় বোধগম্য তাপ। কারণ এই তাপ যে আছে বস্তুর ভিতরে সেটা কিন্তু টেম্পারেচার রূপে তুমি বুঝতে পারছো। আমরা ক্যালোরিমেট্রির জায়গাটাতে চলে আসি প্রথমে। তার আগে বলি এই বোধগম্য তাপ ছাড়াও তার মানে আরেক ধরনের তাপ আছে যেটা বস্তুকে দেওয়া হয় কিন্তু তার আত্মপ্রকাশ হয় না, উষ্ণতার রূপে তার কোনো আত্মপ্রকাশ হয় না। সেই তাপ নিয়েও কিন্তু আমরা কথা বলবো, যাকে আমরা লীন তাপ বলে থাকি। লীন মানে লুকিয়ে থাকে যে তাপ। আচ্ছা, এইবার আমরা চলে আসবো ক্যালোরিমেট্রিতে। ক্যালোরিমেট্রির মূল কাজই হচ্ছে কোনো বস্তু কতটা তাপ ছাড়লো বা কতটা নিল সেটা দেখা। ক্লাস 7-এ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তাই আমার মনে হয় আমাদের খুব গভীরে যাওয়ার প্রয়োজন নেই, স্টেটমেন্টটাই আমরা উল্লেখ করব। আমরা কি বলছি এখানে? আমরা বলতে চাইছি কোনো একটা উত্তপ্ত বস্তু, ভীষণ গরম কোনো বস্তু রয়েছে, আর একটা বস্তু শীতল ঠান্ডা। তাহলে উষ্ণ বস্তু শীতল বস্তুকে সংস্পর্শে এলে এদের মধ্যে তাপ আদান প্রদান হবে, উষ্ণ বস্তু তাপ ছাড়বে। এবং দেখা যায় যদি এই দুটি বস্তুর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে এবং চারিপাশের থেকে কোনো তাপ এদের কাছে না আসে বা এরা যদি বাইরের কোনো জায়গায় তাপ না পাঠায়, তাহলে দেখা যাবে উষ্ণ বস্তু যতটা তাপ দেবে শীতল বস্তু ততটাই তাপ গ্রহণ করবে। এটাই হচ্ছে ক্যালোরিমেট্রির মূল নীতি। তো এখানে শর্তগুলো কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে। এক হচ্ছে দুটি বস্তু সংস্পর্শে এসছে, দ্বিতীয় তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না। কেন এটা আমরা বলছি? কারণ রাসায়নিক বিক্রিয়া হওয়া মানে এক্সট্রা তাপ উৎপন্নও হতে পারে বা তাপ শোষণ হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ক্যালোরিমেট্রির নীতি কাজ করবে না। নতুন করে তাপ তৈরি হচ্ছে, তাহলে আর কি করে তুমি বলতে পারো যে যতটা দেবে ততটা নেবে? সেই ইকুয়েশনটা তখন মেনটেন হবে না। আর তৃতীয় হচ্ছে যে বাইরে থেকে কোনো তাপ এরা গ্রহণ করছে না কেউই বাইরে কোনো তাপ দিচ্ছে না। এই কন্ডিশনস প্রিভেল করলে তবেই আমরা বলতে পারি যে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, অর্থাৎ এই যতটা তাপ দেবে ততটাই রিসিভ করবে। ক্যালোরিমেট্রির এই পোর্শনটা আমরা অলরেডি ক্লাস 7-এ একবার বুঝেছি। তো এখন যে পোর্শনটা এক্সট্রা, তাহলে আমরা নতুন কি শিখবো? ক্লাস 9-এ উঠেছি, আমরা কি নতুন শিখবো? আমরা ওখানে দেখেছিলাম যে তাপ কতটা কোনো বস্তু দিতে পারে বা নিতে পারে সেটার একটা আমরা অনুমান নিয়েছিলাম। এবার আমরা সেটা জানবো যে কতটা তাপ কোনো বস্তু বর্জন করছে বা গ্রহণ করছে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। সবকিছুর আগে তোমাকে একটা নতুন কোয়ান্টিটির কথা এখানে শিখতে হবে, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝি? কোনো একটা পদার্থের বা কোনো একটা বস্তুর আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝি সেটা আমরা আগে একটু বুঝে নেব। আপেক্ষিক তাপ হচ্ছে কোনো একটা বস্তুর চরিত্র, সেটা আমাদের আগে জেনে নেওয়া দরকার, এবং সেটাকে যখন আমরা বুঝবো তখনই আমরা জানতে পারবো যে কত সহজে আমরা ক্যালকুলেট করতে পারি যে কোনো বস্তু কতটা তাপ বর্জন করেছে বা গ্রহণ করেছে। কোনো বস্তুর যদি আমরা একক ভর নিই, একক ভর মানে 1 কেজি এসআইতে
আর সিজিএসে 1 গ্রাম। কোনো একটা বস্তুর একক ভর তার উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই, তাহলে যে পরিমাণ তাপ তোমাকে সেই বস্তুকে দিতে হবে সেই তাপটাকেই বলা হবে ওই বস্তুর আপেক্ষিক তাপ। আবার বলছি, কোনো একটা বস্তুর একক ভর তার উষ্ণতা একক বৃদ্ধি করতে চাইলে যে পরিমাণ তাপ তোমাকে দিতে হবে তাকে, সেই পরিমাণ তাপকেই ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হবে। তাহলে আমরা বলতে পারি কোনো একটা বস্তুর একক ভর বোর্ডের মার্কারের পেনটা তোমরাও দেখলে একটু ডিস্টার্ব করছে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি সাবস্টিটিউট ফর ইট। আমার কাছে কোনো সাবস্টিটিউট নেই আপাতত, তাই আমরা খাতা পেন নিয়ে স্বচ্ছভাবে বুঝে নিই। তাহলে একক ভরের কোনো বস্তু 1 কেজি বা 1 গ্রাম, যাই হোক, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটাকে বলা হয় এস, আপেক্ষিক তাপ, পদার্থের আপেক্ষিক তাপ। তাহলে আমরা বলতে পারি যে এম ভরের যদি কোনো বস্তু নিয়ে, আমি কেজি দিলাম না, সিজিএস পদ্ধতিতেও তো ভাবা যেতে পারে, এই জন্য এম ভরের কোনো বস্তুর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে তাপ কত লাগবে? এম ইন্টু এস, জেনারেল ইউনিটারি মেথড। তাহলে এম ভরের কোনো বস্তুর উষ্ণতা টি বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ লাগবে? এম এস টি। তার মানে দেখতে পাচ্ছি আমরা কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা নির্ভর করছে কতটা উষ্ণতা তার পরিবর্তন হয়েছে। অর্থাৎ দুটি বস্তু রয়েছে, একজনের একটা বস্তুর উষ্ণতা T1 আর একটা বস্তুর উষ্ণতা T2, এদের মধ্যে আদান প্রদান হবে তাপের। এবং জানো তো কতক্ষণ চলবে আদান প্রদান? যদি T1 গ্রেটার দেন T2 হয় তাহলে তাপ এদিক থেকে এদিক যাবে, অর্থাৎ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর কাছে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না দুজনার উষ্ণতা সমান হবে, অর্থাৎ ক্রমশ এর উষ্ণতা কমছে এর বাড়ছে, মাঝামাঝি একটা টেম্পারেচার দুজনাই কিন্তু পাবে। তার মানে এই বস্তুটার ভর যদি M1 হয়, আপেক্ষিক তাপ যদি S1 হয়, এর যদি ভর M2 হয়, আপেক্ষিক তাপ S2 হয়, তাহলে এ কতটা তাপ ছেড়েছে, বর্জন করেছে কতটা? সেটা হচ্ছে M1 S1, তার উষ্ণতা T1 থেকে T হয়েছে, অর্থাৎ কমেছে, তাহলে এতটা তাপ ছেড়েছে। আর এর উষ্ণতা পরিবর্তন কতটা? এর উষ্ণতার পরিবর্তন T2 ছিল, তাপ পেয়ে সেটা T অবধি গেছে, তাহলে বেড়েছে উষ্ণতায় শীতল বস্তুটার। সুতরাং উষ্ণ বস্তু দ্বারা কতটা তাপ দেওয়া হয়েছে? M1 S1 T1 minus T, that should be equal to M2 S2 T minus T2। তাহলে গাণিতিক রূপটা কিন্তু আমরা পেয়ে গেলাম। দুটো বস্তু যখন সংস্পর্শে আসবে তাদের মধ্যে তাপের যে আদান প্রদান সেটা এইভাবে হবে। অনেক ক্ষেত্রে আমি আরো কয়েকটা অঙ্ক তোমাদের এখানে করে দেখাবো, কয়েকটা অঙ্ক। সেটা হচ্ছে মাঝামাঝি যে উষ্ণতাটা দুজনাই পেলো, অর্থাৎ এ তাপ হারিয়ে এ তাপ গ্রহণ করে যে স্ট্যান্ডার্ড উষ্ণতাটা পেলো, উভয় একই উষ্ণতা অবধি পৌঁছলো। তার মানে সেই উষ্ণতাটা যদি আমাকে বের করতে দেয়, আমরা সেটা এই ইকুয়েশন ইউজ করে বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা কয়েকটা অঙ্ক করে সেটা দেখে নেব কিভাবে বের করা যায়। তো আমরা এবার যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে, প্রথমে দেখে নিই নির্দিষ্ট একটা উষ্ণতা বৃদ্ধি করতে কোনো একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে কতটা তাপ প্রয়োজন। আমি ধরে নিলাম একটা বস্তু নিয়েছি যার ভর হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, তার আগে বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা যেটাকে আমরা বলে থাকি আপেক্ষিক তাপ, তার একক কি? তার একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য এবং একক ভরের জন্য কতটা তাপ প্রয়োজন সেটা বের করেছি, তাই ক্যালোরি পার গ্রাম পার সেলসিয়াস। এটা কিন্তু সিজিএস একক, মনে রাখবে। ক্যালোরি কিন্তু প্র্যাকটিক্যাল ইউনিট, এটা কিন্তু এসআই এককও নয়, সিজিএস এককও নয় তাপের, কিন্তু আমরা ক্যালোরিটাকে ভীষণভাবে ব্যবহার করি তাপ মাপার জন্য। তাহলে আমরা দেখলাম এম যদি 10 গ্রাম ধরি, কোনো একটা বস্তু যার ভর 10 গ্রাম, তার উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, টেম্পারেচার কত রাইজ করিয়েছি? 10 ডিগ্রি সেলসিয়াস।
এবং কথার কথা বলছি যে বস্তুটির আপেক্ষিক তাপ হচ্ছে 0.4 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তো তুমি কি করবে তাহলে, এবার কি করে বার করবে? আমরা ফর্মুলাটা জেনে গেছি, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার বৃদ্ধি, অর্থাৎ 10 ইন্টু 10 ইন্টু 0.4 ক্যালোরি। তার মানে এটা চলে আসবে 40 ক্যালোরি তাপ আমাদের লাগবে। এইটা তো গেল একটা সাধারণ অঙ্ক। এবার এরকম ভাবেও প্রশ্ন করা যেতে পারে যে কোনো একটা বস্তু তার উষ্ণতা 10 ডিগ্রি, জল, ধরো জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তাকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে, অর্থাৎ তাকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অবধি নিয়ে যেতে কত পরিমাণ তাপ দিতে হবে। তোমাকে ভর বলে দিল, ধরো 100 গ্রাম জল আছে, তোমাকে বলে দিল। তাহলে এরকম অঙ্ক আমরা করতে পারবো আশা করি। এরপর যেই ধরনের অঙ্কের কথা আমরা এর আগে বলেছি, এরকম একটা তোমাদের সাঁতরার বইতেও উদাহরণ দেওয়া আছে, আমি একটু বুঝিয়ে দিই। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 গ্রাম জলের সঙ্গে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 40 গ্রাম জল মেশালে যে নিট ফলটা হবে, অর্থাৎ নিট যে জলটা দাঁড়াবে রেজাল্টে, সেই জলের উষ্ণতা কত হবে। একটা জিনিস এখানে আমার তোমাদেরকে বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস এককে 1, অর্থাৎ জলের আপেক্ষিক তাপ কত? 1। ঠিক আছে, এইবার আমি ধরে নিলাম যে এই যে 20 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল আর 40 গ্রাম 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল, এদের মেশালে ধরলাম যে নিট যে জলটা দাঁড়াবে তার নিট উষ্ণতা হচ্ছে, রেজাল্টেন্ট উষ্ণতা হচ্ছে টি। সুতরাং কে তাপ দিয়েছে দেখে নি, কার উষ্ণতা বেশি? 10 ডিগ্রি উষ্ণতা বেশি, তাহলে এর উষ্ণতা কমবে, আর যে ঠান্ডা সে আর একটু গরম হবে, দিয়ে মাঝামাঝি একটু উষ্ণতা আসবে। তাহলে আমি আগে ধরলাম এই কতটা তাপ দেবে, এম অর্থাৎ ভর 40, আপেক্ষিক তাপ আমি বলেছি জলের ক্ষেত্রে 1, এবং তার উষ্ণতা 10 থেকে কমে টি হয়েছে, তাহলে উষ্ণতার তফাৎ কত? 10 - টি, সমান হবে 20 গ্রাম জল, তারও আপেক্ষিক তাপ 1, তার উষ্ণতা আবার 0 থেকে বেড়ে টি হয়েছে, তাহলে উষ্ণতার পরিবর্তন এতটুকু। লিখতে পারি 40 ইন্টু 10 মাইনাস টি সমান 20 টি। একটু সমাধান করার চেষ্টা করি আমরা। 40 টি ইকুয়াল টু 20 টি। দেয়ারফোর আমরা একটা জিনিস দেখতে পাবো, 60 টি সমান 400, তাহলে টি সমান 400 বাই 60, মানে 6.66 ডট ডট এত ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যে জলটা তৈরি হবে এই 40 গ্রাম আর 20 গ্রাম মিশিয়ে, তার উষ্ণতা হবে 6.666 চল থাকবে, মানে 6.67 ডিগ্রি সেলসিয়াস এরকম। তাহলে এই ধরনের অঙ্ক আশা করি এবার আমরা করতে পারবো। তোমাদের এর পরপরই আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে লীন তাপের বিষয়টা। আমরা একটু আগে দেখেছিলাম যে কোনো একটা বস্তুকে তাপ দিলে সে তার উষ্ণতা বৃদ্ধি হয়, কোনো বস্তু থেকে তাপ নিয়ে নিলে সে ঠান্ডা হয়ে যায় বা শীতল হয়ে যায় বা তার উষ্ণতা কমে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা তাপ দিচ্ছি প্রচুর, কিন্তু উষ্ণতার কোনো তফাৎ হচ্ছে না। তো এই সময়টা কখন, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করেছি ক্লাস 7-এ, তাই আমি কয়েকটা ছবি দেখিয়ে এই বিষয়টা এগিয়ে নিয়ে যাই। তোমাদেরও শুনতে ভালো লাগবে এবং আমারও কিন্তু বলতে ভালো লাগবে। এরপরে কার্য ও তাপের তুল্যতা এবং তার সঙ্গে সঙ্গে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার বা স্যাচুরেটেড ভ্যাপার, সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা কিন্তু এখন যেটা বুঝে নেব সেটা হচ্ছে লীন তাপের কনসেপ্টটা। এইবার এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়াটার বাউল বা কেটলি, যেটাতে জল ফুটানো হচ্ছে। আমাদের সাধারণ জ্ঞান আমরা এতদিন যারা জেনে এসেছি, আমরা ভালো মতন জানি যে কেটলির জল যতক্ষণ বাষ্পে পরিণত হতে থাকবে বয়লিং এর সময়, ততক্ষণ তার উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। তাহলে এইখানে তাপ দিচ্ছ, অথচ তার সেই তাপের কিন্তু কোনো আত্মপ্রকাশ নেই, উষ্ণতার কোনো বৃদ্ধি নেই। এই তাপ যেটা তুমি দিলে সেটা কিন্তু লীন তাপ, এবং সেটারও কিন্তু একটা নাম আছে। এখানে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, এবং এই জন্য এটা যে লীন তাপটা, যে তাপটা তুমি দিলে এই ঘটনার সময়, সেটাকে বলা হবে বাষ্পীভবনের লীন তাপ। আর জলের ক্ষেত্রে সেটার মান জানো কত? 537 ক্যালোরি পার গ্রাম। এবার তোমার মনে হতে পারে যে তাহলে বাষ্পীভবনের লীন তাপ বলার সময় আর কি অন্য কোনো লীন তাপ আছে? অবশ্যই আছে।
যেমন বরফ যখন গলে জল হয় তখনও তার উষ্ণতা কনস্ট্যান্ট 0 ডিগ্রি থাকে, যতই তাপ লাগুক না কেন তার উষ্ণতা কিন্তু পাল্টায় না। সেই সময় বরফ গলতে যে তাপটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় গলনের লীন তাপ। এটাও লীন তাপ, কারণ এই ক্ষেত্রেও কিন্তু তাপের কোনো আত্মপ্রকাশ নেই উষ্ণতার পরিবর্তনের রূপে। তারপরে আরেকটা লীন তাপ আমরা জানি, সেটা হচ্ছে কঠিনী ভবনের লীন তাপ, অর্থাৎ তরল যখন কঠিনে পরিণত হয়, জল যখন বরফে চেঞ্জ হচ্ছে তখনও কিন্তু তার উষ্ণতা নির্দিষ্ট থাকে এবং তাকে কিছু পরিমাণ তাপ ত্যাগ করতে হয়, যার জন্য সে জমে যায়, বরফে পরিণত হয়। এই তাপ যেটা প্রয়োজন হয়েছিল তাকে বলা হয় কঠিনী ভবনের লীন তাপ। আর ঘূর্ণি ভবনের লীন তাপ বলে আরেকটা লীন তাপ আছে, যেটা হচ্ছে বাষ্প থেকে যখন কোনো তরলে পরিণত হওয়া হয় সেই সময় কিন্তু আবার কিছু পরিমাণ তাপ ছাড়তে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে উষ্ণতা স্থির, অথচ তাপ দেওয়া বা নেওয়া হচ্ছে কেন? আসলে সলিডকে তুমি লিকুইডে কনভার্ট করতে চাইছো, বরফকে গলিয়ে জল করতে চাইছো। বরফের যে মলিকিউলস গুলো রয়েছে তাদের মধ্যে তো একটা আকর্ষণ বল রয়েছে, সেটা না ভাঙতে পারলে তুমি কোনো মতেই তাকে তরলে কনভার্ট করতে পারবে না। তুমি যে শক্তিটা দিলে, যে তাপ শক্তিটা দিলে, সম্পূর্ণ তাপ শক্তি ওই বরফের অবস্থার পরিবর্তনের কাজে লেগে গেছে। ঠিক একইভাবে যখন তুমি তরলকে গ্যাসে চেঞ্জ করছো, তখন যে পরিমাণ তাপ তুমি দিয়েছো, সম্পূর্ণ তাপ শক্তিটাই ওই যে মলিকিউলস গুলো ছিল তরলের, তাদের ভিতরে যে আকর্ষণ বল সেটাকে কাটিয়ে উঠে তাকে তার মলিকিউলগুলোকে ফ্রি করে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাওয়ার কাজে লেগে গিয়েছে। তাই জন্য তাপের কিন্তু কোনো বহিঃপ্রকাশ হচ্ছে না। অর্থাৎ ব্যাংকে টাকা ঢুকছে কিন্তু সেই টাকা তোমার বিভিন্ন খরচে চলে যাচ্ছে, তাই তোমার ব্যাংক ব্যালেন্স কিছুতেই বাড়ছে না। বেশ কিছুটা এরকম। আরেকটা জিনিস এবার আমরা এইখানে দেখে নেব, সেটা হচ্ছে গ্রাফিক্যালি কিরকম হয় ব্যাপারটা। তুমি তাপ দিয়ে যাচ্ছ, গ্রাফটা মন দিয়ে দেখো, টেম্পারেচার বাড়ছে, একটা জায়গায় গিয়ে যেখানে ল্যাটেন্ট হিট অফ ফিউশন লেখা আছে সরল রেখা পাচ্ছ হিটের সঙ্গে সমান্তরাল, সেই সময় সলিড লিকুইডে কনভার্ট হচ্ছে। ঠিক একইভাবে লিকুইড গেল, আরো উষ্ণতা বাড়াতে একটা সময় গিয়ে আবার ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, সেই সময় লিকুইড গ্যাসে পরিণত হচ্ছে। তাপ দিচ্ছ কিন্তু উষ্ণতা পাল্টাচ্ছে না। এই লাস্ট গ্রাফটাতে তোমরা দেখেছিলে সলিড থেকে লিকুইড থেকে গ্যাস। এবার যদি গ্যাস থেকে লিকুইড থেকে সলিড হয়, সেই সময় কেমন তুমি গ্রাফ পাবে সেটা দেখানো হচ্ছে। গ্রাফটা নিশ্চয়ই বুঝতে পারছো। বেশ কিছুটা টেম্পারেচার কমলো যখন গ্যাস ঘনীভূত হচ্ছে বা বাষ্প থেকে তরলে যাচ্ছে, তার মানে ঘনীভূত হচ্ছে, সেই সময় কিন্তু ধ্রুবক থাকছে উষ্ণতাটা। এইবার যেটা আমাদের জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে লীন তাপের সংজ্ঞা কি। লীন তাপ হচ্ছে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো পদার্থের সম্পূর্ণ অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ। ঠিক আছে, এটাকে ওই লীন তাপ বলবে। এবার যে ধরনের অবস্থার পরিবর্তন হচ্ছে, যদি গলন হয় তাহলে সেটা গলনের লীন তাপ হবে। তাহলে যদি বরফের ক্ষেত্রে ভাবি তাহলে আমরা বলতে পারি 1 গ্রাম বরফকে বা একক ভরের বরফকে সম্পূর্ণ গলিয়ে দিতে যে পরিমাণের তাপ দিতে হবে সেই বরফকে, তাকেই বলা হবে বরফের গলনের লীন তাপ, এবং সেটাই হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফের গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, তার মানে কি 1 গ্রাম বরফকে সম্পূর্ণ গলিয়ে দিতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। এককটাও বলে দিলাম, ক্যালোরি পার গ্রাম। এটা কিন্তু তার সিজিএস পদ্ধতিতে একক। এইখানে ছবিতে যে মানগুলো দেখতে পাচ্ছ, 80 ক্যালোরিটা ঠিক আছে, 600 ক্যালোরি কিন্তু মোটামুটি একটা আনুমানিক মানে অ্যাপ্রক্সিমেট নেওয়া হয়েছে। তো আমি যেটা তোমাদের বলতে চাইছিলাম, এর আগেও বললাম আবারও বলছি, যে বরফের ক্ষেত্রে 80 ক্যালোরি পার গ্রাম বলেছি। এবার একটু বলি, ধরো জলের ক্ষেত্রে বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে একক ভরের বা আমরা বলতে পারি 1 গ্রাম জলকে সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি অফ হিট লাগবে। তাহলে আশা করি এবার তোমরা এই জায়গাগুলো ভালো করে বুঝতে পেরেছো। সম্পূর্ণরূপে অবস্থার পরিবর্তন ঘটাতে গিয়ে আমরা আসলে সম্পূর্ণ তাপটাকে ব্যবহার করে ফেলেছি, তাই সেই তাপের কিন্তু কোনো উষ্ণতা রূপে বাইরে বহিঃপ্রকাশ হচ্ছে না। তো তোমরা এই চ্যাপ্টারের এই পোর্শনগুলো ভালো করে পড়বে, নেক্সট দিন আমরা বাকি অংশটা পড়ে নেব। ঠিক আছে।